শিক্ষা সহজের আজকের পর্বে আমরা সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে কবিতার ওপর থেকে একটি মাত্র রচনাধর্মী প্রশ্নের উত্তর আলোচনা করব। এই প্রশ্নটি 2025-এর নির্বাচনী পরীক্ষায় যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে 26-এর মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু তোমরা পেতে পারো। প্রশ্নটি চলো আমরা কি জেনে নিই আগে। সমুদ্র নৃপতি সুতা কে এবং সিন্ধু তীরে পাঠ্যাংশ অবলম্বনে তার চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 1+4 হচ্ছে এর মান। আবারও একবার প্রশ্নটি বলছি, সমুদ্র নৃপতি সুতা কে, সিন্ধু তীরে পাঠ্যাংশ অবলম্বনে তার চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 1+4 হচ্ছে এর মান। প্রথম অংশের উত্তরে আমরা বলবো, সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে পাঠ্যাংশে বা পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে সংকলিত সিন্ধু তীরে পাঠ্যাংশে আমরা সমুদ্র নৃপতি সুতা বলতে সমুদ্র রাজার কন্যা তথা পদ্মাকেই বুঝে থাকি, বা সমুদ্র নৃপতি সুতা বলতে পদ্মাকে বোঝানো হয়েছে। এরপর দ্বিতীয় অংশের উত্তর, সপ্তদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল তার পদ্মাবতী কাব্যগ্রন্থের থেকে সংকলিত আলোচ্য সিন্ধু তীরের পাঠ্যাংশে আমরা দেখি যে পদ্মাকে, সমুদ্র রাজার কন্যা পদ্মাকে এমনইভাবে তুলে ধরেছেন বা চিত্রিত করেছেন, তাকে আমরা সর্বগুণ সম্পন্না নারী হিসেবেই পেয়ে থাকি। তার মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে যেমন প্রকৃতি প্রেমও আমরা লক্ষ্য করি, অন্যদিকে ঈশ্বর বিশ্বাস, আবার অন্যদিকে তার মধ্যে প্রবল নিজের কর্মফলের ওপর আস্থা, সেই সঙ্গে সেবা পরায়ণ মন বা মানসিকতা। এভাবে আমরা সমস্ত রকম গুণের সমন্বয় পদ্মার মধ্যে লক্ষ্য করে থাকি। প্রথমেই আমরা বলবো যে পদ্মার প্রকৃতি প্রেম ও সৌন্দর্য পিয়াসী মনের পরিচয়। আমরা কাহিনীতে দেখি সমুদ্রের মাঝে এক মনোরম দ্বীপে তিনি তার উদ্যান রচনা করেছিলেন, এবং শুধু যে উদ্যান রচনা করেছিলেন তা নয়, সেই সঙ্গে মণিমাণিক্য খচিত এক মনোহর প্রাসাদ নির্মাণ করে বসবাস করতে শুরু করেছিলেন। সেই উদ্যানে আমরা দেখি, পাঠ্য অংশের মধ্য থেকেই দেখি যে যেমন সুগন্ধি বা সৌরভপূর্ণ গাছের সমারোহ ছিল, তেমনি সুলক্ষণযুক্ত নানান ফলের বৃক্ষের সমারোহ ঘটেছিল। এখানে কিন্তু আমরা পদ্মার রুচিবোধের পরিচয় পেয়ে থাকি। এরপরে আমরা দেখি পদ্মা তার সৌন্দর্য প্রেম নিয়েই যে শুধু সন্তুষ্ট থেকেছেন তা নয়, এক কৌতূহল মনকেও তার মধ্যে অনবরত জাগ্রত অবস্থায় রেখেছেন, যে কারণে এক প্রত্যুষে সখীদের নিয়ে যখন উদ্যানে ভ্রমণ করতে বেরিয়েছিলেন, সিন্ধু তীরে একটি ভেলা দেখে কৌতূহল প্রবণ হয়ে সেদিকে দ্রুত গমন করেছিলেন, এবং সেখানে গিয়েই তিনি অচেতন অবস্থায় পদ্মাবতী সহ পঞ্চকন্যাকে উদ্ধার করেন। আমরা দেখি, তৃতীয়ত বলতে পারি, আমরা দেখি পদ্মার মধ্যে এক কল্পনাপ্রবণ মনও বিরাজ করে, যে কারণে সেই অচেতন অবস্থায় বা সেই পঞ্চকন্যার অবিন্যস্ত কেশ ও এলোমেলো পোশাক বা সমুদ্র ঝড়ে তারা যে ভীষণভাবে কাতর হয়েছে তার প্রমাণ পেয়ে তাদেরকে নিয়ে নানান ভাবনায় বা নানান কল্পনায়, সেই সঙ্গে মধ্যবর্তী অপরূপা রমণীটিকে কেন্দ্র করে বিশেষ ভাবনা পদ্মার মনের মধ্যে জেগেছিল। এখানে আমরা তার কল্পনা প্রবণ মনেরও পরিচয় পাই। এরপর আমরা পদ্মার মধ্যে দেখব এক সেবা পরায়ণ রমণী রয়েছেন, যে সেবা পরায়ণতার জন্যই তিনি অচেতন অবস্থায় পঞ্চকন্যাকে সখীদের সাহায্য নিয়ে উদ্যানের মাঝে নিয়ে এসে সেবা যত্ন করে বা সেবা শুশ্রূষা করে খুব দ্রুতই সুস্থ করে তুলতে সক্ষম হয়েছিলেন। আবার আমরা দেখব পদ্মার মধ্যে বাস্তব বোধ যেমন রয়েছে, তেমনি রয়েছে প্রবল ঈশ্বর বিশ্বাস, যে ঈশ্বর বিশ্বাসের ওপর ভর করেই তিনি সেই অচেতন পঞ্চকন্যার চেতন ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হয়েছিলেন, বা নানান তন্ত্রমন্ত্র বা মহৌষধ প্রয়োগ করার প্রয়াসও ঘটিয়েছিলেন, যার মাধ্যমেই কিন্তু
কয়েক দণ্ড অতিবাহিত হতে না হতেই পঞ্চকন্যা তাদের চেতনা ফিরে পেয়েছিলেন। এছাড়া এই সেবা যত্নের মধ্য দিয়ে আমরা পদ্মার যে মমত্ববোধ তারও প্রগাঢ় পরিচয় পেয়ে থাকি। এভাবে আমরা আলোচ্য পাঠ্য অংশে পদ্মাকে অর্থাৎ সমুদ্র রাজার কন্যা পদ্মাকে প্রায় সর্বগুণ সম্পন্না এক রমণী হিসেবেই উপস্থাপন করতে পারি। তাহলে এটাই গেল আজকের পদ্মার চরিত্রের বিশ্লেষণ। তোমরা এভাবেই যদি বিষয়বস্তুগুলোকে কাহিনীর ধারাবাহিকতা অনুযায়ী মাথায় রেখে উপস্থাপন করতে পারো তাহলে খুব সুন্দর করেই কিন্তু চরিত্রটা উপস্থাপন করা হবে। আজ তাহলে তোমরা এটাই ঠিকঠাক করে তৈরি করো।